নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, মানুষ মানুষকে ঠকিয়ে, কষ্ট দিয়ে, কুকর্ম করে অনেক সময় ভাবে যে পার পেয়ে গেলাম, ধরা পড়লাম না। কিন্তু জানবে, প্রতিটা কর্মের ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয়, হয় এই জন্মে, নাহলে পরের কোনো জন্মে। আজকের প্রথম ঘটনাটা অনেকটা সেই রকমই। ঘটনাটি শেয়ার করেছে পূজা নস্কর। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায় এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যদি এখনো লাইক না করে থাকো আর যদি সাবস্ক্রাইব করো এখনো বাকি থাকে, তাহলে চটপট করে দাও। তাহলেই তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত, কেমন আছো? আমি যাদবপুর থেকে পূজা নস্কর দীর্ঘদিন বাদে তোমায় আবার একটা ঘটনা লিখছি। আজ তোমাকে যে ঘটনাটা বলবো, এটা না ভৌতিক না দৈবিক, অলৌকিক বলতে পারো। মাঝে মাঝে ভাবি, যাদের সঙ্গে আমরা সবসময় ওঠা বসা করি, আদেও কি তাদের ব্যাপারে সবকিছু জানি আমরা? কথাটা বলছি আমার দিদাকে নিয়ে। মায়ের মুখে ঘটনাটা অনেক দিন শুনেছি। আমার মা আমার দাদু দিদার একমাত্র সন্তান। আমার দাদু চাকরি করতেন ইস্টার্ন রেলওয়ে, ডালহৌসি স্কোয়ারে। সেই কাক ভরে উনি বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। মাকে নিয়ে দিদা বাড়িতে একাই থাকত। মা স্কুলে যেত, দিদা ঘরের কাজকর্ম সারত। তারপর মা স্কুল থেকে ফিরলে মা মেয়ে একসঙ্গে খেতে বসত। এমনই একদিন ওনারা যখন খেতে বসেছেন, তখন একটা ঘটনা হয়। হঠাৎই দরজায় টোকা। দিদা বলল, এই ভর দুপুরবেলায় কে এলো আবার? বলে দিদা উঠে গিয়ে তারপর দরজাটা খুলল। দেখে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। পরনে একটা ময়লা কাপড়, হাতে একটা ঝোলা ব্যাগ। দেখেই মনে হচ্ছে দুস্থ এবং অসুস্থ মানুষটা। দিদা ভাবল যে ভিখারি বোধ হয়, তাই ওনাকে তখন দাঁড়াতে বলে দিদা ঘরের ভেতরে গেল। একটু পরেই কিছুটা চাল আর সবজি এনে ওনাকে দিতে গেল দিদা, কিন্তু মহিলাটা সেগুলো নিল না। বলল, আমি ভিখারি নই মা, অনেক দূর থেকে আসছি, একটু ভেতরে আসতে দেবে? তোমার সঙ্গে কটা কথা ছিল। এই শুনে দিদা তো খুব অবাক হয়ে গেল। চেনে না, জানে না কে এই মহিলা, আমার সঙ্গে কি দরকার থাকতে পারে ওনার। তো যাই হোক, এরপর দিদা ওনাকে ভেতরে আসতে বলল। দিদা খেয়াল করল মহিলাটি কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হাঁটাচলা করতে ওনার যে খুব কষ্ট হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর মহিলাটি দিদাকে যা বললেন তা ছিল এই রকম। উনি কালীঘাটে সবজি বিক্রি করতেন। ভোরে উঠে শিয়ালদাহ যেতেন, সেখান থেকে আনাজ সবজি কিনে এনে কালীঘাট বাজারে বসতেন। এক কথায় খেটে খাওয়া মানুষ। বলা বাহুল্য, তখন ওনার পা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই কি থেকে কি হলো, ওনার পা ফুলতে শুরু করলো, সঙ্গে অসম্ভব ব্যথা। এই বলে উনি দিদাকে পাটা দেখালো। সত্যি সত্যি ভীষণ রকম ফুলে উঠেছে পাটা। পা পেতে হাঁটতে পর্যন্ত পারেন না উনি। অনেক ডাক্তার, অনেক চিকিৎসা করিয়েও দেখেছেন, কিন্তু কিছুতেই কিছুই হয়নি। ওনার দোকানপাট প্রায় লাটে ওঠার মতো অবস্থা এখন। তখন ওনাদের পাড়ার একজন ওনাকে একটা পরামর্শ দেন। তুমি একটা কাজ করো, তুমি আমতলা থেকে বকরাহাট চলে যাও। ওখানে বাবা বড় কাছের একটা মন্দির আছে। ওখানে মহাদেব খুবই জাগ্রত। উনি একমাত্র চাইলে তোমার পা ভালো করে দিতে পারেন। ওখানেই যাও তুমি।
তো মহিলাটি সেখানেও গিয়েছিল। বাবার কাছে আরোগ্য কামনা করে 3 রাত হত্যা দিয়ে পড়েছিল। প্রথম দুদিন কিছুই ঘটেনি, কিন্তু তৃতীয় দিন রাতের বেলায় একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। স্বপ্নে বাবা ওনার সামনে আবির্ভূত হন। মাথায় জটা, তাতে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। জটা থেকে নির্গত হচ্ছে মা গঙ্গা। পরনে বাঘছাল, হাতে ত্রিশূল। তিনি ওনাকে বলছেন, আমি তোর অসুস্থতা ভালো করে দিতে পারবো না, কারণ তুই যে তোর কর্মফল ভোগ করছিস। পূর্বজন্মে তুই এই পা দিয়েই তোর গর্ভধারিণী মাকে লাথি মেরেছিলিস, সেই পাপই বহন করছিস তুই, তারই ফল ভোগ করছিস এই জন্মে। তবে এত নিষ্ঠা সহকারে যখন আমার দরবারে এসেছিস, তখন আমি তোকে মুক্তির পথ দেখাতে পারি, দেখ। বলে উনি বৃদ্ধাকে একটা বাড়ি দেখালেন আর একজনের মুখাকৃতি দেখালেন। বললেন, এই বাড়িতে যে মহিলাটি থাকে সেই পূর্বজন্মে তোর মা ছিল। সে যদি তোকে ক্ষমা করে দেয় এবং তোর পায়ে লাথি মারে, তাহলেই তুই আবার সুস্থ হয়ে উঠবি, তোর পা ভালো হয়ে যাবে, যা। এইসব কথা বলে বৃদ্ধাটি কাঁদতে থাকে। বলে, বাবা যে বাড়িটা আমাকে দেখিয়েছিলেন, এইটাই সেই বাড়ি। আর আর তুমি সেই মহিলা যে কিনা পূর্বজন্মে আমার মা ছিলে। এই অবস্থায় এত দূর থেকে এসেছি আমি মা, তুমি আমায় ক্ষমা করো। আমার এই পায়ে তুমি লাথি মারো, না হলে যে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি নেই মা, মুক্তি নেই। দিদা কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কি যৌক্তিকতা আছে ওনার কথার? চেনে না, জানে না, কেনই বা তাকে লাথি মারতে যাবে সে? যতদূর মনে পড়ছে সে তো কোনো অন্যায় করেনি, তাহলে ক্ষমাই বা কিসের জন্য? কিন্তু তবুও মহিলাটি কিছুতেই মানছেন না। দিদার পায়ের কাছে বসে আছেন, বসে বসে অঝরে কাঁদছেন। ওনার একই কথা যে না হলে আমি যাব না, এখানেই বসে থাকব। দিদা তখন বলল, আচ্ছা বেশ, তোমার কথা আমি বুঝলাম। যদি সত্যি সত্যি পূর্বজন্মে এমন কিছু করে থাকো আমার সঙ্গে, সে কথা আমার মনে নেই, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। মহিলাটি বললেন, শুধু ক্ষমা নয়, আমার 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 এই পায়ে তুমি পা দিয়ে লাথি মারো, লাথি মারো। কিন্তু এ কাজ করতে দিতে এত খুবই নারাজ। কি করে একজন বয়স্ক মহিলার গায়ে পা তুলবেন উনি? গত জন্মের পাপ থেকে ওনাকে মুক্ত করতে এই জন্মে যে ওনাকে পাপ করতে হবে, এসব ভেবেই দিদা পিছিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই মহিলাটি কিছুতেই দিদাকে ছাড়বেন না। শেষমেশ অনেক দোনামোনা করে ওনার পায়ে একটা লাথি মারল দিদা। তবে অবশ্য কিছুই হলো না, না কোনো চমৎকার, না কোনো অলৌকিক আশ্চর্য ঘটনা। তবে সেই মহিলাটা কি খুশি, দিদাকে জড়িয়ে ধরে তারপর দিদাকে প্রণাম করল। তারপর উঠে চলে গেল বাড়ি থেকে। দিদাও ভুরু কুচকে তারপর আবারও গিয়ে খেতে বসল। এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। দিদারও ওসব কথা আর মনে ছিল না। কিন্তু তাই বলে ঘটনাটা এখানেই শেষ হয়নি। যদি হতো, ঘটনাটা নিছকই একটা পাগলের পাগলামি হয়ে দাঁড়াতো। কিন্তু হঠাৎই একদিন আবারও সেই মহিলা বাড়িতে এসে হাজির। এক হাতে মিষ্টি, আর এক হাতে মায়ের জন্য খেলনা। একগাল হেসে বললেন, মা, চিনতে পারছো আমাকে? সেই যে দুপুরবেলা এসেছিলাম, তোমায় বলেছিলাম আমার পায়ে লাথি মারতে, দেখো তার ফল। এবারেও কি বলবে যে তুমি আমার মা নও?
বলে উনি পা দুটো দেখালেন। কি আশ্চর্য ব্যাপার, একদম ভালো হয়ে গেছে ওনার পা দুটো। না কোনো ফোলা, না কোনো ব্যথা। দিব্যি এখন হাঁটাচলা করতে পারেন উনি। আগের মতোই আবার শিয়ালদহ থেকে সবজি কিনে এনে কালীঘাট বাজারে বসেন। এখন আর কোনো রকম অসুবিধে নেই। দিদা তখন ওনাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু এটা যে ওই কারণেই হয়েছে তার কি প্রমাণ আছে? অন্য কোনো কারণও তো ঠিক হতে পারে। মহিলাটি জানান যে এখান থেকে যাবার পর উনি আর কোনো ডাক্তারের কাছে যাননি, কোনো ওষুধ বিশুধ বা কোন রকম মালিশও ব্যবহার করেনি। আস্তে আস্তে এমনি এমনি ভালো হয়ে গিয়েছে পাটা। এটা তাহলে কেন হলো? তো এরপর থেকে সেই মহিলা দিদার কাছে প্রায়ই আসতেন, দিদার সঙ্গে বসে গল্প করতেন, হাতে হাতে কত কাজ করে দিতেন, আমার মায়ের সেবা যত্ন করতেন। ওনাদের মধ্যে যেন মামের মতোই আবার সম্পর্ক গড়ে উঠেছিল। এই জন্যই কথায় বলে, বিধাতার খাতায় সব হিসেব তোলা থাকে। আজ নয়তো কাল, এই জন্মে নয়তো পরের জন্মে সেই হিসেব তোমাকে চোকাতেই হবে, কোনো ছাড় নেই। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। বন্ধুরা, ভীষণ ভালো একটা ঘটনা। এমন ঘটনা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। আর এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে সুমিতা দি। দিদি, অনেকদিন বাদে তুমি আবারও ঘটনা পাঠালে, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায় ঘটনাটি শেয়ার করার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো ভাই, কেমন আছো? আমি তোমার সুমিতা দি অনেকদিন বাদে আবার তোমায় একটা ঘটনা পাঠাচ্ছি। আসলে নানান কারণে একটু ব্যস্ত ছিলাম, আর তাছাড়া ঘটনাও হাতে ছিল না। গত সরস্বতী পুজোর দিন বাপের বাড়িতে গিয়েছিলাম। ওখানে আমার কাকার মেয়ে আমায় দুটো ঘটনা বলল। ওর শাশুড়িমা বলেছেন এগুলো ওকে। আমার তো দারুণ লেগেছে ঘটনাগুলো, তাই ভাবলাম তোমাকে পাঠাই। অনেক বছর আগের ঘটনা। ওর শাশুড়িরও তখন বিয়ে হয়নি, উনিও তখন ছোট। ওনার বাপের বাড়ি এলাকায় একটা নদী ছিল। নদীটায় খুব একটা জল ছিল না, খুব বেশি হলে হয়তো হাঁটু সমান। লোকজনেরা হেঁটেই নদী পারাপার করত। তো একবার ওই নদীর ওপারে এক জায়গায় যাত্রা হচ্ছিল। এপারের অনেক মানুষ গিয়েছে যাত্রা দেখতে, কারণ তখন তো টিভি, সিনেমা এসব তেমন কিছু ছিল না। যাত্রা, থিয়েটার, মেলা এইসবই ছিল মানুষের বিনোদন। তো এপার থেকে 4-5 জন লোক তখন যাত্রা দেখতে যাচ্ছিল। তখন অনেকটা রাত, রাস্তা পুরো অন্ধকার, লোকজন কেউ নেই। তো এই নদীর পাড়ে আসতেই ওদের সঙ্গে একটা ঘটনা ঘটল। হঠাৎই ওরা দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। তীরস্বরে যে চেঁচিয়ে কাঁদছে এরকম না, কেমন যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে, ভাষা ভাষা গলায়। ওদের মধ্যে একজন তখন বলল, হ্যাঁ রে, এত রাতে এখানে কোন বাচ্চা কাঁদছে রে? অন্য লোকটা বলে, এখানে দাঁড়িও না, জানো না জায়গাটা ভালো না, রাত বিরেতে লোকজন কি সব দেখে এখানে, চলো চলো শিগগির পার হয়ে যায় এখান থেকে। বলে ওরা যেই আবার হাঁটা শুরু করেছে, হঠাৎই একটা জিনিস খেয়াল করলো ওরা। নদীর পাড়ে অন্ধকারের মধ্যে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, সঙ্গে দুটো বাচ্চা। ওরাই কাঁদছে ওইভাবে, ক্ষীণ গলায়, কেমন যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। ওই লোকগুলো তখন এদেরকে বলে, তোমরা যাত্রা দেখতে যাচ্ছ বুঝি? আমাদের একজনও গিয়েছে ওখানে, ওরই জন্য দাঁড়িয়ে আছি আমরা এখানে। তোমরা একটু ডেকে দেবে তাকে, শুধু একবার আওয়াজ দেবে, এ গোবর আলী পিছে যা, ছেলে কাঁদছে বাড়ি যা।
ও যেখানেই থাক ঠিক শুনতে পাবে। ডেকে দেবে একবার। তো এরপর ওরা মাথা নেড়ে ওখান থেকে চলে গেল। ব্যাপারটা তখনও ওরা বোঝেনি। তো এরপর নদীটা পার হয়ে ওখানে গিয়ে যাত্রা দেখায় মগ্ন হয়ে পড়ল সবাই। ওরা ভুলেই গিয়েছিল কথাটা। তারপর যাত্রার একটা কি দৃশ্য দেখে হঠাৎই ওদের কথাটা মনে পড়ে যায়। তখন ওদের মধ্যে একজন পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, এ গোবর আলী, পিছে যা, ছেলে কাঁদছে, বাড়ি যা। ওখানে তখন শয়ে শয়ে দর্শক, কেউ সিটি দেয়, কেউ হাতে তালি দেয়, গান বাজনা। ফলে কেউ আর কথাটা খেয়াল করেনি। যাত্রা আসর ফাংশনে চ্যাংড়া ছেলেটা কত রকমই তো আওয়াজ করে, চিৎকার করে, টোন টিটকারি কাটে, কিন্তু কেউ কোনো আমল না দিলেও যার শোনার সেই কিন্তু কথাটা ঠিকই শুনেছে। কিন্তু এই কথাটা বলা মাত্রই একটা ঘটনা ঘটল। কোত্থেকে একটা দমকা হাওয়া উঠল হঠাৎ করেই। পুরো মাঠটা ভরে গেল ধুলোয়। লোকজন তো সবাই হৈ হৈ করে উঠল, ফেলে ফুলে সব পালাতে লাগলো সবাই। কিন্তু সেই হাওয়া ঘূর্ণিঝড়ের মতো একবার এদিকে ঝাপটা দেয়, একবার ওদিকে ঝাপটা দেয়। প্যান্ডেল প্যান্ডেল বাঁশ ফাঁস সব উল্টে ফেলে দিচ্ছে, এমন সেই হাওয়ার দাপট। লোকজন তো সব ব্যারিকেড ভেঙে পালাতে লাগলো। মুহূর্তের মধ্যেই যাত্রা একেবারে পণ্ড, ধূলিসাৎ। হঠাৎ করে কোত্থেকে এই ঝড় উঠল, কেন এমন হলো, কেউই তো কিছু বুঝে উঠতে পারল না। তো শেষমেশ যাই হোক, যাত্রা আর দেখা হলো না। সব ঠান্ডা হলে তারপর যে যার মতো বাড়িতে ফিরতে লাগলো। ওই লোকগুলো হাউতাশ করে তখন বাড়ির দিকে ফিরছিল। ওদের মধ্যেও তখন সেই একই আলোচনা যে শান্ত পরিবেশ, অথচ হঠাৎ করেই এরকম ঝড় উঠল কেন। তখন ওদের মধ্যে একজন বলল, ওই যে তুমি বললে না, এই গোবর আলী, পিছে যা, ছেলে কাছে বাড়ি যা, ওই জন্যই হয়েছে। ওরা তখন বলল, কিন্তু সে তো আমি নিজে থেকে বলিনি, ওই লোকগুলোই তো বলতে বলেছিল। সে তখন বলল, ওরা কে ছিল জানো? তোমরা হয়তো খেয়াল করোনি তখন, কিন্তু আমি খেয়াল করেছি। ওই লোকগুলোর পায়ের দিকে তাকিয়েছিলে তোমরা? ওদের প্রত্যেকেরই পায়ের পাতাগুলো পেছনের দিকে ঘোরানো ছিল, আর মাটির থেকে কিছুটা উপরে শূন্যে দাঁড়িয়েছিল ওরা। এমনকি ওই বাচ্চা দুটো। তাহলে বুঝতে পারছো কারা ছিল ওরা? এরা তখন ওকে বলে, হ্যাঁ হারামজাদা, এসব কথা আগে বলবি তো। ও তখন বলল, বললেই তো তখনই তোমরা ভয়ে দৌড় দিতে, আমার আর যাত্রা দেখা হতো না। সে তো এমনিও হলো না। চলো এবার বাড়ির দিকেই চলো। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। এটা কিন্তু বেশ ইউনিক একটা ঘটনা। এমন ঘটনা তোমরাও শুনেছো নাকি? শুনে থাকলে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে মনীষা বিশ্বাস লিখেছে, অনেক ধন্যবাদ আমার ঘটনা বলার জন্য, তোমার ভয়েস দারুণ। টিএনটি রুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, খুব সুন্দর হয়েছে, মন ছুঁয়ে গেল। সাথী বাউল লিখেছে, আজ পর্যন্ত অলৌকিকের কোনো ঘটনা শুনে ডিসঅ্যাপয়েন্টেড হইনি, আর জানি ফিউচারেও হব না। শর্মিষ্ঠা ঘোষ লিখেছে, দুটো ঘটনাই জাস্ট অসাম অ্যান্ড সুপারব। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে ঘটনাগুলো এত বাস্তব হয়ে ফুটে ওঠে, না শুনলে মনটা ফাঁকা ফাঁকা লাগে। এছাড়াও কমেন্ট করেছ সিঙ্গিং স্টার কবিতা, প্রদীপ সেন, সুদেশা সিংহা রয়, সোহিনী বক্সি, চিলিস ওয়ার্ল্ড, মৃন্ময় মাঝি, আশিস কোলে, স্বপ্না বাজাল, জয়া বণিক, অর্কপ্রভ নস্কর, অনিন্দ মিত্র, আমি অলৌকিক পাগল দীনবন্ধু, সুমিতাদি,
অরবিন্দ বড়াল, সুমিত সরকার, ফাল্গুনী রয়, রমি আচারিয়া, বিনয় মাইতি, রিমঝিম, স্নেক ভিডিও ফান, মালবিকা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।